আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভ সকাল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা সকলে কেমন আছো? বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ আছি আমিও। আজকে আমরা রাসায়নিক বিক্রিয়ার সপ্তম অধ্যায়টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমাদের এই অধ্যায়টার মধ্যে আরো কিছু ইম্পর্টেন্ট টপিক রয়েছে যেগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? খুবই মনোযোগ সহকারে সেগুলো শুনবে। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিক্রিয়ার হার। কি বললাম? বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার আমরা জানি কি সকল রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়। এটা আমরা সকলেই জানি যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য কিছু বিক্রিয়ক অংশগ্রহণ করে সেক্ষেত্রে বিক্রিয়াটা সংঘটিত করে কিছু উৎপাদ তৈরি করে। এখানে যে উৎপাদগুলো তৈরি হয় অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হতে 1 সেকেন্ডেরও কিন্তু কম সময় লাগে, আবার অনেক সময় দেখা যায় কি কিছুটা বেশি সময় নেয়। কিছু বিক্রিয়া খুবই ইজিলি করে হয়ে যায়, আবার কিছু বিক্রিয়া হতে কিছুক্ষণ সময় লাগে। তাহলে এই যে বিক্রিয়া হতে যে সময়টা লাগে তার যে পরিমাপটা আমরা করি, অর্থাৎ একক সময়ে যখন যে বিক্রিয়ক যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় সেই বিষয়টাকে আমরা বলবো বিক্রিয়ার হার, ঠিক আছে? অর্থাৎ একটা বিক্রিয়ক থেকে উৎপাদ পরিণত হতে যে সময়টা লাগে একক সময়ে সেই পরিমাণটাকে, সেই সময়ের পরিমাণকে আমরা কি বলবো? বিক্রিয়ার হার বলা হয়। তাহলে তোমাদেরকে যদি বলা হয় বিক্রিয়ার হার কি, তাহলে কি তোমরা বলতে পারবে আমরা বিক্রিয়ার হার বলতে কি বুঝি? হ্যাঁ, বিক্রিয়ার হার বলতে আমরা কি বুঝি? আমরা জানি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতে বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হয়। এই বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হতে কিন্তু কিছুটা সময় লাগে। অনেক সময় দেখা যায় কি অনেক কম সময়ের মধ্যে বিক্রিয়াটা সম্পন্ন হয়, আবার কিছু বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য অনেকটা বেশি সময়ের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা যে এই বিভিন্ন ধরনের সময়ের যে পরিমাপটা, সেই পরিমাপটা করার জন্য যে বিষয়টা এখানে যে বিষয় দ্বারা আমরা এটাকে সংজ্ঞায়িত করব, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়। হ্যাঁ, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে বিক্রিয়ার হার আমরা কাকে বলবো? একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকেই আমরা বলবো বিক্রিয়ার হার, ঠিক আছে? যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ, সেই লবণে যখন আমরা সিলভার নাইট্রেট AgNO3 সিলভার নাইট্রেট যখন যোগ করা হয় তখন 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে দেখা যায় কি সেটা সিলভার ক্লোরাইডের একটা অধক্ষেপ তৈরি করে, ঠিক আছে? তাহলে এই কাজটা হওয়ার জন্য অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড যখন সিলভার নাইট্রেট যোগ করে আমরা বিক্রিয়াটা সংঘটিত করতে যাই তখন দেখা যায় যে 1 সেকেন্ডও সময় লাগে না, এর চেয়ে কম সময়ের মধ্যে দেখা যায় কি সিলভার ক্লোরাইডের একটা অধক্ষেপ পড়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় কি লোহাকে যখন আমরা দীর্ঘদিন বাইরে ফেলে রাখি, ঠিক আছে, এটা হওয়ার জন্য একটু কিন্তু দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। লোহাকে যদি আমি আজকে ফেলে রাখলাম, আজকে কিন্তু তার উপর মরিচাটা পড়বে না, এটা পড়তে কিছু সময় লাগবে। অর্থাৎ ওই লোহার তৈরি জিনিসটার ওপর মরিচার যে আস্তরণ সেটা পড়তে কিছুক্ষণ সময় লাগবে। এটাও কিন্তু এক ধরনের পরিবর্তন বা এক ধরনের রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে? লোহায় মরিচা পড়া এক ধরনের রাসায়নিক পরিবর্তন। এই পরিবর্তনটা হতে কিন্তু অনেকটা বেশি সময়ের প্রয়োজন হয়। তাহলে আমরা যে এই পরিমাপটা করব, অর্থাৎ একটা বিক্রিয়ক থেকে আরেকটা উৎপাদ পাওয়ার জন্য যে একক সময়টা প্রয়োজন হবে সেই পরিমাণটাকে কি বলা হবে? বিক্রিয়ার হার বলে। তাহলে তোমরা কি বলতে পারবে বিক্রিয়ার হার কাকে বলে? একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলে। হ্যাঁ, গুড। অর্থাৎ একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে সেটাকে আমরা বিক্রিয়ার হার বলবো। আবার বিভিন্ন বিক্রিয়া সম্পন্ন হতে আমরা দেখতে পাচ্ছি কি বিভিন্ন সময় প্রয়োজন হয়। কিছু বিক্রিয়া অল্প সময়ে সংঘটিত হয়। যে মনে রাখবে যে বিক্রিয়াটা অল্প সময়ে সংঘটিত হয় তার গতিবেগটা কিন্তু বেশি হবে। যে বিক্রিয়াটা অল্প সময়ে সংঘটিত হবে তার গতিবেগ কি বেশি হবে নাকি কম হবে? তার গতিবেগটা বেশি হবে, কারণ এটা অল্প সময় হয়ে গিয়েছে। তাহলে খেয়াল রাখতে হবে যে বিক্রিয়া
অল্প সময়ে সংঘটিত হয় তার গতিবেগ বা হার, আমরা যে হারটা পড়ছি যে একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে ওই বিক্রিয়ার হারটা অনেকটা বেশি হবে যেটা অল্প সময়ে সংঘটিত হয়। আবার যে বিক্রিয়াটা হতে অনেক বেশি সময় নেয় তার বিক্রিয়ার হারটা কম হবে, কারণ সে অনেকটা স্লো মোশনে এই বিক্রিয়াটা সম্পূর্ণ করবে বিধায় এর বিক্রিয়ার হার বা গতিবেগটা কি পাবো আমরা, কম পাবো। ঠিক আছে, তাহলে তোমাদের রাসায়নিক বিক্রিয়ার হার সেই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। ওকে, এর পরবর্তীতে দেখো আমরা একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি সেটা হলো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতে তার সাম্যাবস্থা বলতে কি একটা লেভেলে এসে, যেমন একটা বিক্রিয়া জানি আমরা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দুইটা জিনিসের কথা জেনেছিলাম যে একটা হলো সম্মুখ বিক্রিয়া আর একটা হলো পশ্চাৎ। অর্থাৎ সামনের দিকে যে বিক্রিয়াটা যাবে সেটাকে বলা হবে সম্মুখ বিক্রিয়া, এবং রিভার্সে যেটা হবে অর্থাৎ উল্টো দিক থেকে যে বিক্রিয়াটা সংঘটিত হবে সেটাকে আমরা বলি কি বিপরীতমুখী বিক্রিয়া বা বিপরীত বিক্রিয়া। এই যে দুইটা বিক্রিয়া অর্থাৎ কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার শুরুতে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি কম থাকে, অর্থাৎ উল্টো দিকে যে বিক্রিয়াটা হবে সে বিক্রিয়ার হারটা যদি কম থাকে, যতই সময় অতিবাহিত হবে ততই পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ততই বাড়তে থাকবে। খেয়াল রাখতে হবে যে সামনের যে বিক্রিয়াটা হবে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কমতে থাকবে প্রথমে বিক্রিয়ার শুরুতে, যখন সময় যাবে যখন বিক্রিয়াটা সংঘটিত হতে কিছুটা সময় অতিবাহিত হবে তখন দেখা যাবে কি পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বাড়তে শুরু করেছে, এবং একসময় দেখা যায় কি পরিবর্তনের একসময় সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা সমান হয়ে যায়। তোমরা এই ছবিটা একটু খেয়াল করো, যখন তোমাদের একটা গ্রাফ আঁকা হবে সময়ের বিপরীতে তাপমাত্রা আর সময়ের লেখ দিয়ে যখন এই বিষয়টা তোমাদের কাছে বোঝানো হবে তখন দেখা যাবে কি সম্মুখ বিক্রিয়ার হার অর্থাৎ সামনের দিকে যে বিক্রিয়াটা সংঘটিত হবে সেটাকে আমরা বলবো সম্মুখ বিক্রিয়া, আর বিপরীত দিকে যে বিক্রিয়াটা আসবে সেটা বিপরীত বিক্রিয়া। অর্থাৎ এখানে হার বলতে আমাদের একক সময়ে কতটুকু সময় নিচ্ছে বিক্রিয়াটা সেটা পরিমাপটা করার জন্য আমরা হার ব্যবহার করব, সম্মুখ বিক্রিয়ার হার, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। দেখা যাবে কি বিক্রিয়া যখন শুরু হবে পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা কম থাকবে, যত সময় যাবে এটার হারটা বাড়তে থাকবে। এক সময় দেখা যাবে কি সম্মুখ বিক্রিয়ার হার যতটুকু আমরা পেয়েছিলাম পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটাও সেম একই রকম হয়ে গেছে। অর্থাৎ এই অবস্থায় যখন তারা একটা স্টেট অবস্থায় আসবে অর্থাৎ একটা সাম্যাবস্থায় আসবে ওই অবস্থাকে বলা হবে উভমুখী বিক্রিয়া রাসায়নিক সাম্যাবস্থা। অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যখন সমান হবে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তখন তাদের যে অবস্থাটা তখন সেটাকে আমরা বলবো রাসায়নিক সাম্যাবস্থা। ঠিক আছে, তাহলে রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে দেখি বলো, আমরা রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলবো? রাসায়নিক সাম্যাবস্থা সম্মুখমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া সমান হলে তাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। হ্যাঁ, রাসায়নিক সাম্যাবস্থা খুবই ইজি ভাষায় যদি আমরা বলতে যাই এক বাক্যে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি আমরা সমান পাই সেক্ষেত্রে আমরা ওই বিক্রিয়াকে বলবো রাসায়নিক সাম্যাবস্থা। যদি একটু ডিটেলসে লিখতে বলা হয় তো তখন তোমরা এইভাবে লিখবে, স্ক্রিনে যেটা দেখানো হচ্ছে যে কোনো একটা বিক্রিয়ার শুরুতে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার আমরা কম পাবো, আস্তে আস্তে এটা পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বাড়তে থাকবে, এইভাবে বাড়তে বাড়তে একসময় দেখা যাবে কি সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার দুইটাই সমান হয়ে যায়। এই যে অবস্থাটা পাবো সেটা হলো রাসায়নিক সাম্যাবস্থা। ঠিক আছে, আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে অবস্থায় উভমুখী বিক্রিয়ার সম্মুখ এবং পশ্চাৎ দিকের গতিবেগ সমান থাকে সেটাকেও কিন্তু আমরা কি বলতে পারবো রাসায়নিক সাম্যাবস্থা বলতে পারবো। সম্মুখ ও পশ্চাৎ দুই দিকের গতিবেগ যদি সমান হয় সেই অবস্থাকে বলবো আমরা রাসায়নিক সাম্যাবস্থা। ঠিক আছে, এর পরবর্তীতে তাহলে দেখো এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো লা শাটেলিয়ারের নীতি। খুবই ইম্পর্টেন্ট একটা নীতি, লা শাটেলিয়ারের নীতি। হ্যাঁ, তোমাদের সাথে তাহলে যে বিষয়টা আলোচনা করছিলাম লা শাটেলিয়ারের নীতি, খুবই ইম্পর্টেন্ট একটা নীতি। এই নীতিটা জানা আমাদের জন্য খুবই প্রয়োজন, কারণ আমরা যে বিক্রিয়াগুলো নিয়ে কথা বলছি অর্থাৎ উভমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় যে বিক্রিয়ক পদার্থগুলো যখন পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরির যে প্রসেসটা সেটা হলো সম্মুখ বিক্রিয়া, এবং তার উল্টো দিকে উৎপাদ থেকে যখন আবার বিক্রিয়কগুলো আমরা ফিরে পাবো সেই বিক্রিয়াটা হলো পশ্চাৎমুখী বিক্রিয়া। দেখা যায় কি বিক্রিয়ার শুরুতে তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বেশি থাকে আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা কম থাকে। সময়ের সাথে সাথে কি করে পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বাড়তে থাকে এবং এক সময় সে
সম্মুখমুখী বিক্রিয়ার সমান হয় তখন সে অবস্থাটাকে আমরা বলবো রাসায়নিক সাম্যাবস্থা। ঠিক আছে, এই যে রাসায়নিক সাম্যাবস্থা বলা হচ্ছে, সেক্ষেত্রে একটা নীতি একজন বিজ্ঞানী আবিষ্কার করেছে, লা শাতেলিয়ারের নীতি, যেটা বিজ্ঞানী শাতেলিয়ারের নীতি অনুসারে বলা হয় যে কোনো একটা বিক্রিয়ায় সাম্যাবস্থায় যখন একটি নিয়ামক পরিবর্তন করলে, একটা নিয়ামক বলতে এখানে বিভিন্ন ধরনের, যেমন তাপ, চাপ, ঘনমাত্রা। নিয়ামক বলতে এখানে কাকে বোঝানো হবে? তাপ, চাপ ও ঘনমাত্রা। অর্থাৎ কোন একটা বিক্রিয়া দেখছি আমরা সাম্যাবস্থায় এসেছে, অর্থাৎ তার সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ সমান হয়েছে, অর্থাৎ সে একটা স্টেট অবস্থায় সাম্যাবস্থায় এসেছে। ওই অবস্থায় যদি আমরা কোনো একটা নিয়ামক পরিবর্তন করি, যেমন নিয়ামক বলতে তার তাপের পরিবর্তন করা হতে পারে, বা চাপের পরিবর্তন, বা ঘনমাত্রার পরিবর্তন, এই পরিবর্তনগুলো যখন করা হবে তখন তার অবস্থানটা, যে সাম্যের অবস্থানটা, যেটা দুইটাই সমান হয়েছিল সম্মুখমুখী আর পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, সাম্যের অবস্থানটা এমন ভাবে পরিবর্তন হবে যেন ওই যে নিয়ামকগুলো ছিল সেটা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। লা শাতেলিয়ারের নীতিটা তোমরা বুঝতে পেরেছো? আমি আবারও বলছি, লা শাতেলিয়ারের নীতিটা হলো কোনো একটা বিক্রিয়ায় যখন রাসায়নিক সাম্যাবস্থায় আসবে তখন তার কোনো একটা নিয়ামক যখন পরিবর্তন করা হবে তখন বিক্রিয়ার সাম্যাবস্থাটা এমন ভাবে পরিবর্তন হবে যেমন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এটার উদাহরণ হিসেবে আমরা খুবই একটা বিক্রিয়া, যেটা খুবই ফেমাস একটা বিক্রিয়া লা শাতেলিয়ারের নীতি ব্যাখ্যা করার জন্য, নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন করে। এটা হলো লা শাতেলিয়ারের নীতি ব্যাখ্যা করার জন্য সবচেয়ে কি আদর্শ একটা সমীকরণ তোমরা বলতে পারো, যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় যে অ্যামোনিয়া উৎপাদন হয় সেটা আমরা লা শাতেলিয়ারের নীতি অনুসারে কিন্তু কি করতে পারি? ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, তাহলে আমাকে তোমরা একটু লা শাতেলিয়ারের নীতিটা বলো। খুবই ইম্পর্টেন্ট একটা নীতি, এটা তোমাদের ভালোভাবে জানা থাকতে হবে এবং এটার ব্যাখ্যাটাও তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। হ্যাঁ, তাহলে তোমরা আমাকে লা শাতেলিয়ারের নীতিটা বলো, কে বলতে পারবে? খুবই ইম্পর্টেন্ট একটা নীতি, তোমাদের মনে থাকতে হবে। এই নীতিটা আমাকে একটু বলো, লা শাতেলিয়ারের নীতি। আমি আবারও বলছি, লা শাতেলিয়ারের নীতিটা কি? যখন আমরা দেখেছি যে উভমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, যেটাকে আমরা সম্মুখমুখী বিক্রিয়া বলছি, এবং উৎপাদ পদার্থগুলো যখন পরস্পরের সাথে বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয়, অর্থাৎ উল্টা সাইড থেকে যখন বিক্রিয়াটা সংঘটিত হয় তখন তাকে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া। অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় কি, প্রথম দিকে সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগটা আমরা বেশি দেখতে পাবো এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা একটু কম থাকে। আবার যখন সময়ের সাথে সাথে দুইটাই একসময় কি হয়ে যায়, সেম হয়ে যায়, তখন এটাকে বলা হবে রাসায়নিক সাম্যাবস্থা। এই অবস্থায় যখন কোনো একটা বিক্রিয়া উপনীত হবে তখন এখানে কোনো একটা নিয়ামক, তাপ, চাপ, ঘনমাত্রা, এগুলো যদি পরিবর্তন করা হয় তাহলে এই সাম্যাবস্থাটা এমনভাবে পরিবর্তন হবে যেন সেটা নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করতে পারে। এই ব্যাখ্যাটা, অর্থাৎ এই যে নীতিটা রয়েছে, সেটা আমরা একটা উদাহরণের সাহায্যে, সমীকরণের সাহায্যে খুবই ভালোভাবে ব্যাখ্যা করতে পারবো, যেটা হলো অ্যামোনিয়া উৎপাদন। নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে যে অ্যামোনিয়া উৎপাদন করে, সেই বিক্রিয়াটার মাধ্যমে আমরা এই নীতিটা খুবই ভালোভাবে ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে একটু লা শাতেলিয়ারের নীতিটা একটু বলো। হ্যাঁ আখি, ম্যাম আপনার কথাগুলো কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ এখন কি তোমরা আমাকে শুনতে পাচ্ছো ক্লিয়ারলি? আমি তোমাদের সাথে লা শাতেলিয়ারের নীতিটা আলোচনা করছি। লা শাতেলিয়ারের নীতি, তোমরা কি লা শাতেলিয়ারের নীতিটা জানো? হ্যাঁ, স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ আখি, শুনতে পাচ্ছ আমাকে? মিম, হ্যাঁ, তাহলে তোমাদের যে বিষয়টা বলছি লা শাতেলিয়ারের নীতি, তোমরা ভালোভাবে একটু শোনা মনে, যাচ্ছে কিন্তু বাজে বাজে আসতেছে যে। বেজে বেজে আসতেছে। আচ্ছা, লা শাতেলিয়ারের নীতিটা বলো। ওকে, লা শাতেলিয়ারের নীতিটা বলো আমাকে। আমি এতক্ষণ তোমাদেরকে এই নীতিটা সম্পর্কে বলে গিয়েছিলাম যে রাসায়নিক সাম্যাবস্থায় যখন কোনো একটা নিয়ামক পরিবর্তন করা হবে তখন সাম্যের অবস্থানটা এমন ভাবে পরিবর্তন হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়। এক্ষেত্রে নিয়ামক বলতে আমরা তাপ, চাপ, ঘনমাত্রা, এদের পরিবর্তনটাকে মূলত বোঝানো হচ্ছে। ঠিক আছে,
তাহলে তোমরা কি লা শাতেলিয়ারের নীতিটা বলতে পারবে? হ্যাঁ সাইফ, তুমি আমাকে বলো। সাইফ বলো লা শাতেলিয়ারের নীতি। তাহলে এই নীতিটা ব্যাখ্যার জন্য আমরা একটা উদাহরণ, যেমন একটা উদাহরণ আমরা দিতে পারি, যেমন নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এখানে যখন তাপ ও চাপের উপস্থিতিতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে আয়রন প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করানো হবে, তখন সেখানে অ্যামোনিয়া উৎপন্ন হতে আমরা দেখতে পাবো। নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন করার যে বিক্রিয়াটা, সেটা লা শাতেলিয়ারের নীতির আলোকে ব্যাখ্যা করা যায়। সেক্ষেত্রে তাপ ও চাপ এখানে প্রভাবক হিসেবে কাজ করবে এবং আয়রনটাও সেখানে প্রভাবক হিসেবে কাজ করবে, এবং এই বিক্রিয়া একটা তাপহারী বিক্রিয়া, কারণ এখানে ড্যালিচির মান আমরা পাবো -92 কিলোজুল, অর্থাৎ এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় বিধায় এটা হলো একটা তাপহারী বিক্রিয়া। ঠিক আছে, এরপরে আমরা যে বললাম এটার ব্যাখ্যা, যদি তোমাদেরকে বলা হয় লা শাতেলিয়ারের নীতিটা ব্যাখ্যা করো, তাহলে তোমরা কিভাবে ব্যাখ্যা করবে? দেখো, লা শাতেলিয়ারের নীতির ব্যাখ্যা করার জন্য আমাদের প্রথমে বিক্রিয়াটা আমরা লিখবো, যে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে, সেখানে ড্যালিচির মানটা একটু মনে রাখবে। এই বিক্রিয়াটার ড্যালিচির মান হলো -92 কিলোজুল। এক্ষেত্রে তাপের প্রভাবটা কি, আমরা কিভাবে ব্যাখ্যা করব যে লা শাতেলিয়ারের? আপনার কথা শোনা যাচ্ছে না। নেটওয়ার্ক আপ ডাউন করতেছে, ওই কারণে আমি যথেষ্ট পরিমাণে ক্লিয়ার করে বলছি, তোমরা শুনতে পাচ্ছ না। আমরা লা শাতেলিয়ারের নীতির ব্যাখ্যা তোমাদেরকে বলছি, তোমরা কি লা শাতেলিয়ারের নীতি ওটা বলতে পারবে? লা শাতেলিয়ারের নীতিটা আমাকে একটু বলো, তারপরে আমি তোমাদেরকে এই ব্যাখ্যাটা বলবো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আপনার কথা। হ্যাঁ, তোমরা কি আমি যে লা শাতেলিয়ারের নীতিটা বলেছি সেটা কি শুনতে পেয়েছিলেন? আমাকে নীতিটা বলো যদি শুনতে পারি নাই ভালোভাবে। ভালোভাবে শুনতে পারোনি। আচ্ছা, তাহলে আমি আবারও বলছি তোমাদেরকে, আবারও আমি স্ক্রিনে দেখাচ্ছি। লা শাতেলিয়ারের নীতি অর্থাৎ আমরা জানি কি, যখন কোনো একটা বিক্রিয়ায় সাম্যাবস্থায় উপনীত হয়, আমরা তোমাদেরকে বলেছিলাম যে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি দেখতে পাই যে আমরা সেম হচ্ছে, তোমাদেরকে এখানে দেখাচ্ছি, এই যে সামনের দিকে যদি একটা বিক্রিয়া যায়, অর্থাৎ বিক্রিয়কগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে যদি উৎপাদে পরিণত হয়, সেটাকে আমরা বলবো সম্মুখ বিক্রিয়া। এবং যে উৎপাদগুলো থেকে আবার যদি সম্মুখ দিকে তারা কি করে রিভার্সে আসে, তাহলে সেটা হলো বিপরীতমুখী বিক্রিয়া। এখানে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি সমান হয়, তখন সে রাসায়নিক সাম্যাবস্থায় উপনীত হয়। যদি সে রাসায়নিক সাম্যাবস্থায় যায়, সেক্ষেত্রে আমরা যখন এটার একটা নিয়ামক বলতে তোমার তাপ, চাপ, ঘনমাত্রা, এগুলো হ্যাঁ, তোমরা স্ক্রিনে যে লা শাতেলিয়ারের নীতিটা দেখছো, আমাকে একটু বলো কি দেখতে পাচ্ছো? হ্যাঁ সাইফ বলো। মিস কিছু বুঝা যাচ্ছে না। স্ক্রিনটা দেখতে পাচ্ছ না? তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আমি তোমাদেরকে আবার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, দেখো। সেই ক্ষেত্রে লা শাতেলিয়ারের নীতিটা একটু বলো তোমরা। হ্যাঁ, তোমরা শোনাও আমাকে, এখানে যে লা শাতেলিয়ারের নীতিটা দেওয়া হয়েছে, মিম তুমি বলো। হ্যাঁ, কে বলতে যাচ্ছ বলো। লা শাতেলিয়ারের নীতি। হ্যাঁ, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, হায়দার বলো, তুমি লা শাতেলিয়ারের নীতিটা বলো। হ্যাঁ, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ?
স্ক্রিনের মধ্যে যে নীতিটা দেওয়া হয়েছে তো সেটা তোমরা আমাকে একটু পড়ে শোনাও। হ্যাঁ আব্দুল্লাহ বলো। হ্যাঁ শুনতে পাচ্ছো? তাহলে লাসাতেলিয়ারের নীতিটা আমরা এখানে ব্যাখ্যা করব যে কোনো বিক্রিয়ার সাম্যাবস্থার একটি নিয়ামক পরিবর্তন করলে বিক্রিয়ার সাম্যাবস্থা এমন ভাবে পরিবর্তন হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। হ্যাঁ আখি বলো লাসাতেলিয়ারের নীতি। সেক্ষেত্রে দেখো আমি এই লাসাতেলিয়ারের নীতিটার ব্যাখ্যা তোমাদেরকে বলবো যে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন করে। এক্ষেত্রে যে নিয়ামক যেমন তাপ ও চাপের প্রভাব, তাপ ও চাপের প্রভাব কিভাবে এখানে এই বিক্রিয়ার ক্ষেত্রে কাজ করে দেখো যে আমরা দেখতে পাচ্ছি কি এখানে বিক্রিয়ার মানটা কি দেখতে পাচ্ছি ধনাত্মক নাকি ঋণাত্মক। যে লাসাতেলিয়ারের নীতির ব্যাখ্যার ক্ষেত্রে লাসাতেলিয়ারের নীতির ব্যাখ্যার ক্ষেত্রে আমরা নাইট্রোজেন আর হাইড্রোজেনের বিক্রিয়াটা দিয়ে কিন্তু এটা ব্যাখ্যা করতে পারি। সেক্ষেত্রে অ্যামোনিয়া উৎপাদন হবে, এই ড্যালেচের মান পাওয়া যাবে -92 কিলোজুল। আমরা লাসাতেলিয়ারের নীতি ব্যাখ্যা করার জন্য কোন উদাহরণটা দিব? অ্যামোনিয়া উৎপাদনের যে উদাহরণটা রয়েছে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন করছে সেই বিক্রিয়াটা আমরা দিব মূলত। এখানে আমরা দেখতে পাবো কি ড্যালেচের মান দেখতে পাচ্ছি কি -90 কিলোজুল। অর্থাৎ এই বিক্রিয়াটার ড্যালেচের মান যেহেতু ঋণাত্মক অর্থাৎ বিক্রিয়াটার মুখী অংশটি অর্থাৎ যদি হাইড্রোজেন শোনা যাচ্ছে তোর কিছু এখানে? না কিছু শুনতেছি না। হ্যাঁ দেখো ম্যাম কি নেটওয়ার্ক কিছু বলতেছে? ডিসকানেক্টেড হয়ে আমি গিয়েছিল। ক্লাস শুনতে ক্লাসে পাচ্ছো অ্যাপ্লাই তোমরা করতেছি আমাকে? না। শুনতেছি না। হায়দার শুনতে পাচ্ছো? লাসাতেলিয়ারের নীতির ব্যাখ্যা কিছু শুনতেছি না মিস। কি বলো কিছুই শুনতেছো না? নেটওয়ার্ক প্রবলেম করতেছে ওই কারণে। এখন শুনতে পাচ্ছো? হ্যাঁ শোনা যাচ্ছে। আপনি হ্যাঁ ক্লাস করেন। লাসাতেলিয়ারের নীতির ব্যাখ্যা নাইট্রোজেন এবং স্যার হাইড্রোজেনের যাচ্ছে না তো মিস। কেউ বলছো শুনছো কেউ শুনতেছো না। আচ্ছা একটু দেখো নেটওয়ার্ক প্রবলেম করতেছে যার কারণে আপ ডাউন করতেছে সাউন্ডটা। হ্যাঁ লাসাতেলিয়ারের নীতি ব্যাখ্যা করার জন্য নাইট্রোজেন এবং হাইড্রোজেন স্যার বেজে বেজে আসতেছে। বেজে বেজে হ্যাঁ আসতেছে। বল না, মাথা বল। তুই শুনতেছস? না না- হ্যাঁ আমি শুনতেছি, সব স্পষ্ট হ্যাঁ। শোনা যাচ্ছে আমার এখানে। এখন Okay, শোনা যাচ্ছে? ওর নেটওয়ার্ক প্রবলেম ভালো আছে হ্যাঁ, হ্যাঁ। যার কারণে শুনছে। আমি কিছু শুনতেছেন না। নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া দাদা বন্ধু, হ্যাঁ শোনো তোমরা সকলে আমরা তাহলে এখানে লাসাতেলিয়ারের নীতির ব্যাখ্যাটা তোমাদেরকে মূলত বলছি যে হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন করবে, যেখানে আমরা দেখতে পাবো যে ড্যালেচের মান -92 কিলোজুল। অর্থাৎ এক্ষেত্রে ড্যালেচের মানটা পাওয়া যাচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক মানে এখানে বিক্রিয়ার যে সম্মুখমুখী অংশটি সেটা তাপ উৎপাদী এবং বিপরীত অংশটা হবে তাপহারী। অর্থাৎ নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে যে অ্যামোনিয়া উৎপাদন নেটওয়ার্ক বেশি প্রবলেম করতেছে যার কারণে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে বারবার। হ্যাঁ দেখো তাহলে তোমাদেরকে যে বিষয়টা বলছিলাম লাসাতেলিয়ারের নীতির ব্যাখ্যার ক্ষেত্রে বিক্রিয়ার ড্যালেচের মানটা ঋণাত্মক দেখতে পাচ্ছি। অর্থাৎ নাইট্রোজেন থেকে হাইড্রোজেন যে উৎপাদন করবে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা এখানে পাবো তাপ উৎপাদী। অর্থাৎ নাইট্রোজেন থেকে হাইড্রোজেন উৎপন্ন পরস্পর বিক্রিয়া করে যে অ্যামোনিয়াটা উৎপন্ন করবে সেটা হবে তাপ উৎপাদী এবং বিপরীত দিকে যদি অ্যামোনিয়াকে ভেঙে আমরা নাইট্রোজেন হাইড্রোজেন পেতে যাই সেক্ষেত্রে এখানে তাপহারী হবে। অর্থাৎ তাপটা সেখান থেকে কি হয়ে যাবে, সেখানে তাপ শোষণ হবে, তাপহারী বিক্রিয়া হবে। এই বিক্রিয়ার সাম্যাবস্থায় যখন তাপমাত্রা বৃদ্ধি করা হবে অর্থাৎ যদি আমরা চাই যে এই বিক্রিয়া যখন একটা স্টেটে চলে যাবে রাসায়নিক সাম্যাবস্থার ক্ষেত্রে যখন তাপমাত্রা বৃদ্ধি করব সাম্যাবস্থাটা বাম দিকে অগ্রসর হবে এবং বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ সাম্যাবস্থাটা কোন দিকে অগ্রসর হবে, বাম দিকে। হ্যাঁ তোমাদেরকে যে বিষয়টা বলছিলাম লাসাতেলিয়ারের নীতির ব্যাখ্যা, অর্থাৎ এক্ষেত্রে দেখা যাবে কি নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করছে, সম্মুখমুখী অংশটা হবে উৎপাদী। অর্থাৎ এক্ষেত্রে
তাপটা উৎপাদন হবে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে। আর যদি আমরা অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন হাইড্রোজেনকে পেতে চাই তখন সেক্ষেত্রে তাপের শোষণ ঘটবে, যেটা হবে তাপ হারি বিক্রিয়া। এই বিক্রিয়ার সাম্যাবস্থার যদি তাপমাত্রাটা বৃদ্ধি করা হয়, আমরা যদি চাই এটার যেটা স্টেট অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থায় পৌঁছানোর পর যদি তাপমাত্রাটা বৃদ্ধি করা হয়, সাম্যের অবস্থানটা বাম দিকে অগ্রসর হবে। সাম্যের অবস্থানটা কোন দিকে অগ্রসর হবে? সাম্যের অবস্থানটা বাম দিকে অগ্রসর হবে এবং বিক্রিয়াটাতে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ তাপহারী বিক্রিয়ার বৃদ্ধির মাধ্যমে তাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হবে। অর্থাৎ আমরা যখন তাপমাত্রাটা বৃদ্ধি করব, সাম্যের অবস্থানটা বাম দিকে অগ্রসর হয়ে বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি করবে, অর্থাৎ তাপহারী বিক্রিয়া বৃদ্ধির মাধ্যমে। হ্যাঁ, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? সাইফ, আব্দুল্লাহ, No, miss. কোন স্ক্রিন দেখতে পাচ্ছ না? আমি আচ্ছা আবারও দিচ্ছি, দেখো। ম্যাম দেখা তো যাচ্ছে না। কি বল, এতক্ষণ কিছুই দেখো নাই তোমরা? মিস দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে না। আচ্ছা একটু দেখো, নেটওয়ার্ক প্রবলেমের কারণে শোনা যাচ্ছে না। আমি কিন্তু যথেষ্ট পরিমাণে বড় করে বলছি, তোমাদের নেটওয়ার্কের কারণে শুনতে পাচ্ছ না তোমরা, আসলে এটার জন্য দুঃখিত। দেখো, লা শাতেলিয়ারের নীতির ব্যাখ্যা এখন দেখতে পাচ্ছ। এখানে দুইটা নিয়ামক, তাপের প্রভাব আর চাপের প্রভাব। সেক্ষেত্রে আমরা হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি ডেলএইচ এর মানটা আমরা ঋণাত্মক দেখতে পাচ্ছি, অর্থাৎ 92 কিলোজুল। এক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ার হার, এই যে বিক্রিয়া দেখতে পাচ্ছি সেটা হলো তাপ উৎপাদী এবং বিপরীত সাইডে যে বিক্রিয়াটা হবে সেটা তাপ হারি। এখন এক্ষেত্রে যদি সাম্যাবস্থায় পৌঁছানোর পর তাপমাত্রাটা যদি বৃদ্ধি করা হয়, সাম্যাবস্থা বাম দিকে অগ্রসর হয়ে বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি করবে এবং তাপহারী বিক্রিয়ার মাধ্যমে তাপ বৃদ্ধিজনিত ফলাফলটা সে প্রশমিত করবে। আবার একইভাবে যখন সাম্যাবস্থায় তাপমাত্রাটা হ্রাস করা হবে, খেয়াল রাখবে যখন তাপমাত্রা বৃদ্ধি করা হবে তখন সাম্যাবস্থা বাম দিকে অগ্রসর হবে, আর যদি তাপমাত্রাটা হ্রাস করা হয় সাম্যাবস্থাটা কোন দিকে যাবে? ডান দিকে, অর্থাৎ উল্টো সাইডে ডান দিকে অগ্রসর হবে এবং তাপ উৎপাদী বিক্রিয়াটা বৃদ্ধি পাবে। এভাবে করে বিক্রিয়ক থেকে উৎপাদের যে উৎপাদটা আমরা পাবো সেটার পরিমাণটা বৃদ্ধি করবে। অর্থাৎ এক্ষেত্রে যখন নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া সংঘটিত হয়ে অ্যামোনিয়া উৎপাদন করবে, সেক্ষেত্রে তাপের অনেকটা প্রভাব রয়েছে। অর্থাৎ যদি আমরা এখানে তাপ দিই সেক্ষেত্রে কি হবে? সাম্যাবস্থাটা যখন তাপমাত্রা বৃদ্ধি করা হবে, সাম্যের অবস্থানটা বাম দিকে অগ্রসর হয়ে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করবে। আবার যদি তাপহারী বিক্রিয়া অর্থাৎ উল্টো সাইড থেকে যে বিক্রিয়াটা হবে, যখন তাপমাত্রাটা হ্রাস পাবে তখন ডান দিকে অগ্রসর হবে। ডান দিকে অগ্রসর হয়ে তাপ উৎপাদী বিক্রিয়াটা বৃদ্ধি পাবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার দুইটাই সাম্যাবস্থায় পৌঁছার পর তাপমাত্রার প্রভাবজনিত কারণে তাদের তাপ উৎপাদী বিক্রিয়া। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো লা শাতেলিয়ারের নীতির আলোকে চাপের প্রভাব। একটু আগে যেটা বলেছিলাম সেখানে তাপের প্রভাব, অর্থাৎ সামনের যদি তাপমাত্রা বৃদ্ধি করি সাম্যাবস্থা বাম দিকে যাবে এবং বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করবে, আর যদি ডান দিকে যায় যদি হ্রাস করা হয় সে ডান দিকে অগ্রসর হয়ে উৎপাদের পরিমাণটা বৃদ্ধি করার মাধ্যমে এই বিক্রিয়াটা সংঘটিত করবে। আর চাপের ক্ষেত্রে যদি ব্যাখ্যাটা দিতে বলে যে লা শাতেলিয়ারের নীতির ক্ষেত্রে কিভাবে চাপের প্রভাবটা কাজ করে, সেক্ষেত্রে আমরা বলবো যে গ্যাসীয় উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থায় চাপের প্রভাব রয়েছে। অর্থাৎ আমরা যেহেতু নাইট্রোজেন হাইড্রোজেনের বিক্রিয়াটা হলো একটা উভমুখী বিক্রিয়া দেখতে পাচ্ছি, সেটা যখন সাম্যাবস্থায় যাবে তখন চাপের প্রভাব রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে মোল সংখ্যা, তোমরা একটু বিক্রিয়কের মোল সংখ্যাগুলো খেয়াল করো, এখানে 3, 1 অর্থাৎ 3টা হাইড্রোজেন অণু একটা নাইট্রোজেন অণুর সাথে বিক্রিয়া করেছে, অর্থাৎ এখানে আমরা মোল সংখ্যা বিক্রিয়কের ক্ষেত্রে পাচ্ছি 4 এবং উৎপাদের ক্ষেত্রে পাচ্ছি অ্যামোনিয়া 2। অর্থাৎ বিক্রিয়কের মোল সংখ্যা 4 দেখতে পাচ্ছি এবং উৎপাদের মোল সংখ্যা দেখতে পাচ্ছি 2, অর্থাৎ উৎপাদের আয়তনটা কম। এখানে যেখানে 4 বিক্রিয়কের ক্ষেত্রে মোল সংখ্যা 4, উৎপাদের সেখানে 2, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কি উৎপাদের আয়তনটা কম। এখানে বিক্রিয়াটা সম্মুখমুখী হলে যদি আমাদের এই বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর করা যায় অণু সংখ্যাটা হ্রাস পাবে, ফলে এর আয়তনটাও তাহলে লা শাতেলিয়ারের চাপের প্রভাব নীতিতে চাপের প্রভাবটা যদি ব্যাখ্যা করতে যাই তোমরা একটু ভালো করে উদাহরণটা একটু ভালো করে খেয়াল করো। এটা দেখতে পাচ্ছি আমরা একটা উভমুখী বিক্রিয়া, নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন করছে উভমুখী বিক্রিয়া, সেখানে চাপের প্রভাব আছে। এটা আমরা যদি ব্যাখ্যা করতে যাই সেক্ষেত্রে দেখব
আমাদের এখানে বিক্রিয়কের মোল সংখ্যা কত? হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? এখানে যে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে সেখানে মোল সংখ্যা কত? এখানে 3, হাইড্রোজেনের আগে আমরা দেখতে পাচ্ছি 3 এবং নাইট্রোজেনের 1, অর্থাৎ টোটাল মোল সংখ্যা হলো 4 এবং উৎপাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 2, অর্থাৎ উৎপাদে আয়তনটা কম। এখানে যদি বিক্রিয়াটা সম্মুখ অণুর সংখ্যাটা যদি এক্ষেত্রে হ্রাস পেয়ে থাকে, খেয়াল করো, অণুর সংখ্যা হ্রাস পায় তাহলে আয়তনের চাপও হ্রাস পাবে। অর্থাৎ এই অবস্থায় যদি চাপ বৃদ্ধি করা হয়, সাম্যের অবস্থান ডান দিকে অগ্রসর হয়ে উৎপাদের পরিমাণ ডান দিকে অগ্রসর হলে মনে রাখবে সেখানে উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে। আর আমরা যদি সাম্যাবস্থায় চাপের পরিমাণটা হ্রাস করি সেক্ষেত্রে বাম দিকে অগ্রসর হবে, বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করবে। এভাবে সে বাম দিকে ডান দিকে অর্থাৎ চাপ হ্রাস এবং বৃদ্ধির মাধ্যমে তাদের উৎপাদের পরিমাণ এবং বিক্রিয়কের পরিমাণগুলো কি হতে থাকবে? বৃদ্ধি পেতে থাকবে এবং তারা বিক্রিয়াটা ত্বরান্বিত করতে থাকবে। অর্থাৎ হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে অ্যামোনিয়া উৎপাদন করার ক্ষেত্রে চাপ ও তাপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, এরপর আরেকটা নিয়ামক রয়েছে যেটা বলেছিলাম ঘনমাত্রা, অর্থাৎ সাম্যাবস্থার উপর ঘনমাত্রারও প্রভাব আছে। যেমন আমরা যদি লাসাতেলের নীতির আলোকে হ্যাঁ, তাহলে ঘনমাত্রার উপর লাসাতেলিয়ানের নীতির ব্যাখ্যাটা যদি তোমাদেরকে বলতে বলা হয় তখন কিভাবে বলবে? যে বিক্রিয়কের ঘনমাত্রা যদি কমিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে পরিবর্তনের ফলাফল প্রশমিত করার জন্য উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে, অর্থাৎ বিক্রিয়াটা ডান দিকে অগ্রসর হবে। আবার যদি ঘনমাত্রা বাড়ানো হয় সেক্ষেত্রে উৎপাদের পরিমাণটা কমানোর জন্য প্রক্রিয়াটি বিপরীত দিকে ঘটতে থাকবে, অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। তাহলে সাম্যাবস্থায় আমরা বলতে পারবো যে সেটা বাম দিকে অগ্রসর হচ্ছে। এভাবে ঘনমাত্রার উপরও সাম্যাবস্থার যে প্রভাব সেটা রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম লাসাতেলিয়ারের নীতি, তোমাদের যাদের বুঝতে সমস্যা হয়েছে তোমরা আজকে ই লার্নিং এ ভিডিওটা একটু দেখবে। ঠিক আছে, ই লার্নিং এ তোমরা ভিডিওটা একটু দেখে নিবে। হ্যাঁ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম লাসাতেলিয়ারের নীতিটা বলা হলো এবং হ্যাঁ ওকে, তোমরা ই লার্নিং এ তোমাদের এই ভিডিওটা দেখে নিবে যারা বুঝতে একটু সমস্যা হয়েছিল। ঠিক আছে, এবং আজকে তোমাদের হোমওয়ার্ক হলো লাসাতেলিয়ারের নীতির ব্যাখ্যা, অর্থাৎ 3টা নীতি তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার আলোকে লাসাতেলিয়ারের নীতির ব্যাখ্যাটা তোমরা আমাকে আজকে হোমওয়ার্ক করে দিবে। ঠিক আছে, ওকে, তাহলে তোমাদের ক্লাস আমি এখানে সমাপ্ত করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।